তো যতদিন নিজের সাথে রইল ততদিন তিনি মতুয়া গোসাই, এখন সাথে নেই বলে রোহিঙ্গা বলছে, এর তো কোনো অর্থ নেই। প্রথমত উদ্বাস্তু মানুষের ভোটার তালিকায় নাম থাকলেও তাদের কোনোদিন নাগরিক বলে স্বীকার করা হয় না। এসআইআর তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বিহারে কজন পেয়েছে? বিহারে বোধহয় 3 জন পেয়েছে, যে হিসেব দিয়েছে 3 জন বোধহয় রোহিঙ্গা পেয়েছে, আর আমাদের এখানে 3 জন পাই কিনা দেখুন। এসআইআর নিয়ে মতুয়ারা উদ্বাস্তুরা চিন্তিত, চিন্তার কি সত্যি তাদের কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? এসআইআর আলটিমেটলি যেটা হবে, মতুয়াদের মধ্যে একটা অংশ আগে এসেছে, কিন্তু গত 25 বছরে মতুয়া এবং নমশূদ্র যারা এসেছে, হিসেব মতো যে সমস্ত নিয়ম কানুন ইলেকশন কমিশন বলেছে তাতে তাদের ভোটার তালিকায় নাম ওঠার কথা নয়। যদি এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কৌশলে কাগজপত্র তৈরি করতে পেরে থাকে তাদের কথা আলাদা, কিন্তু সাধারণভাবে নাম ওঠার কথা নয়। মানে একটা দেশে অন্য একটা দেশ থেকে তারা চলে এসেছে পরিবার নিয়ে, সেই দেশে আর তাদের কোনো শিকড় নেই। এখন এই দেশ যদি বলে যে তুমি এখানে ভোটার লিস্টে নাম নেই মানে কালকে নাগরিকত্ব নেই বলবে, তারই এটা পদক্ষেপ, এটা সে দেশে ফিরে যাওয়ারও কোনো পথ নেই, ফলে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। এবং এটা যে কেউ হলে এইভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত হয় স্বাভাবিক। মতুয়া সমাজ গোটাটাই আতঙ্কগ্রস্ত, কারণ ধরুন আমার আছে, কিন্তু আমার থাকলে কি হবে? আমার হয়তো কোনো আত্মীয়, আমার কোনো পরিজন, আমার বংশের মানুষ, আমার প্রতিবেশী, এইভাবে কোনো না কোনো ভাবে প্রতিটা উদ্বাস্তু মানুষ তারা সাফার করবে, একান্ত নিজের না হলেও এরকম আত্মীয় স্বজন, পরিচিত লোক, ফলে এইটাতে গোটা সমাজ আজকে আতঙ্কিত। অনেকের কাছেই তো ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, অনেকের ভোটার কার্ড রয়েছে, বিভিন্ন অন্য ডকুমেন্টস গুলো অনেকে বানিয়ে নিয়েছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, যে সমস্ত মতুয়ারা। তো বাস্তব ছবিটা এই এলাকার কি? না, কাগজপত্র কিছু মানুষ তৈরি করেছে, কিন্তু কাগজপত্র তৈরি করলেই তো হবে না, কারণ এরা যে ক্রাইটেরিয়া যেটা বলেছে, যে শর্ত বলেছে, যে কাগজপত্র 2003-এ করেছে, 4-এ করেছে, 5-এ করেছে, এই কাগজপত্র তো কাজে লাগছে না। কারণ 2002-এ যদি ভোটার তালিকায় নাম না থাকে, তারপরে এসে যারা ভোটার তালিকায় মানে ভোটার কার্ড পেয়েছে তাদের তো বলছে এটা ভ্যালিড হবে না। আবার কিছু কিছু মানুষ আছেন যাদের হয়তো ভোটার তালিকায় নাম ওঠেনি, অন্যান্য কাগজ আছে, ওই যে 11টা কাগজের কথা বলছে, তার মধ্যে দেখা যাবে অধিকাংশের মা বাবার জন্ম হয়তো 87 সালের 1 জুলাইয়ের পরে, কিন্তু মা বাবার কাগজ নেই, ছেলে মেয়েদের আগে পাঠিয়ে দিয়েছে, মা বাবা পরে এসেছে, ফলে তারা এখানে তাদের স্কুল ফাইনাল পাস করেছে, গ্রাজুয়েশন হয়েছে, এসব হয়েছে, কিন্তু 87 সালের 1 জুলাইয়ের পরে তাদের জন্ম তারিখ হওয়ার জন্য তাদেরটা হবে না, কারণ তাদের মা বাবা পরে এসেছে, ছেলে মেয়েদের আগে পাঠিয়ে দিয়েছে, ফলে এই অংশের শিক্ষিত মানুষেরাও আজকে বিপদে পড়ে গেছেন। ফলে এই সব মিলিয়ে, আর 2004-এর পরে যারা, তার তো মা বাবা দুইজনেরই লাগবে, এই সব মিলিয়ে মানুষ খুব সমস্যার মধ্যে আছেন। বহু মানুষের নাম ভোটার তালিকায় উঠবে না। 2004 সালে যে আন্দোলন আপনারা করেছিলেন, সেই 2003 সালের সিএ যে আইন, কালা কানুন আপনারা বলেন, সেই আইন বাতিল করা সম্ভব হয়নি, সেই জন্যই কি বর্তমানে সমস্যাটা আরো বেশি হয়েছে? না, যে আইনটা তৈরি করেছিল সে আইনটা তো খুব সাংঘাতিক আইন ছিল। সেটাই বলেছিল যে যে কেউ, মানে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, যে কেউ, এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি বিনা পাসপোর্টে বা বৈধ অনুমতি পত্র ছাড়া ভারতে এসে থাকে, তারা অনুপ্রবেশকারী, এবং এই অনুপ্রবেশকারীরা কোনোভাবেই ভারতের নাগরিকত্ব পাবে না। এটা বিজেপি তৈরি করেছিল। এখন যে কেউ বোঝেন যে দেশভাগের কারণে কিছু মুসলমান মানুষ ভারত ছেড়ে চলে গেছে পাকিস্তানে, আর পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন তার 95%ই হচ্ছে হিন্দু, বাদ বাকি কিছু খ্রিস্টান, কিছু বৌদ্ধ, এসব আছে। ফলে যখন বললো, এবং এই লোকগুলো এসেছে দলে দলে, হাজারে হাজারে, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে, ফলে অধিকাংশ মানুষ তো পাসপোর্ট করে আসতে পারেনি, অনুমতি নিয়ে আসতে পারেনি। এখন যখন এই আইন বিজেপি তৈরি করলো, তখন কিন্তু কার্যত হিন্দুদেরই অনুপ্রবেশকারী ঘোষণা করলো। কে করলো? বিজেপি, যারা আজকে মানে হিন্দু জনদের কথা বলছে, সেই বিজেপি কার্যত উদ্বাস্তুদের মধ্যকার 95% উদ্বাস্তুকে, যেহেতু 95% হিন্দু, তাদেরই কিন্তু অনুপ্রবেশকারী ঘোষণা করে দিল। কিন্তু মজার ব্যাপারটা হলো, যেদিন তারা এইটা করলো, এই আইনটা, ঠিক তারপর থেকে
ওই যে সংঘ পরিবার, আরএসএস, বজরং দল, অন্যান্য সব, বিজেপি তো আছেই, তারা প্রচার শুরু করলো হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী, যেটা কিন্তু আইনের কথা না, একদম মিথ্যে কথা। এটা আইনে কিন্তু সবাইকে অনুপ্রবেশকারী করেছে। ফলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছে 2003 সাল থেকে। ন্যাচারালি এইটা মতুয়ারা বুঝতে পেরেছিলেন যে এইটা একটা ভয়ঙ্কর বিপদ হবে, শুধু মতুয়াদের নয়, গোটা উদ্বাস্তু সমাজের মানুষের। যে কারণে তারা 2003 মানে ডিসেম্বর মাসে হয়েছিল আইনটা, 2004 সাল থেকেই, শুরু থেকেই তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন আজও চলছে। তাদের নানান রকমের K-19, তারপরে 24 থেকে এই 14 থেকে 24, এগুলো আসলে ধোঁকাবাজি। বাস্তব ঘটনা হলো এত বছর এগুলো তো ক্যাব এনেছিল 2016, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016-তে এনেছিল। 16-তে এনেছিল, কিন্তু এমনি নয়। বিজেপি কেন এনেছিল? এই যে আন্দোলন মতুয়ারা এবং উদ্বাস্তুরা শুরু করেছিল, এই আন্দোলনের ফলে বাধ্য হয়ে, যখন আন্দোলনটা জনপ্রিয় হয়েছে, মানুষ ভাবছে বিজেপি সর্বনাশ করেছে, এই চাপে পড়ে তারা বাধ্য হয়েছিল নিজেদের তৈরি করা আইন, মানে ওই যে 21B, যেটা 2003 সালে তৈরি করেছিল, যেখানে অনুপ্রবেশ ঘোষণা করেছিল, ওই 21B-তে একটা অ্যামেন্ডমেন্ট, নিজেদের তৈরি করা আইনে একটা অ্যামেন্ডমেন্ট বিজেপি করতে বাধ্য হয়েছিল, ইচ্ছে করে করেনি। দেখেন 2016-তে বিল এনেছে, আজকে 10 বছর হয়ে গেছে, নাগরিকত্ব পেয়েছে কেউ? একটা গভর্নমেন্ট কতদিন ক্ষমতায় থাকে? 10 বছর, 15 বছর। তা ওরা তো 11-12 বছর হয়ে গেছে, কিছুই হয়নি, এখন শুধু আবেদন করতে বলছে। তা ওরা কি মনে করেছে ওটা ওদের মৌরসি পাট্টা অনন্তকাল থাকবে? মানুষ বোঝে না, যে কোনো সময় হয়তো 2028 সালে থাকবে না। ফলে এই মানুষগুলোর কি হবে? শুধু ভোট দিয়ে গেল, কিন্তু সমস্যা কিছু সমাধান হলো না। ফলে মতুয়ারা যে আন্দোলন শুরু করেছিল, সেইটা এখনো সেই দাবি মেটেনি। যে কারণে আবার এই নতুন করে এই SIR এর সময় এখন তো পিঠে, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, ফলে তারা আবার আন্দোলনে নেমেছেন। যে আন্দোলনের পেছনে দেখছেন ধীরে ধীরে, মানে যারা মতুয়া নন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য মানুষ, তারাও তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। ফলে আন্দোলনটা অত্যন্ত সময়োচিত হয়েছে। এই আন্দোলনটাকে সবার সমর্থন করা দরকার। মতুয়াদের কোথাও কোনো ভুল হয়েছে বলে আপনার মনে হয়? কারণ এই যে বারংবার এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, পাসপোর্ট করতে গেলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তারা নাগরিক নয়, এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাদেরকে চলতে হচ্ছে, তারা গর্ব করে বলতে পারছে, অথচ তাদেরকে স্বীকার করা হচ্ছে না। কোথাও ভুল হয়েছে বলে আপনার মনে হয়? না না, মতুয়াদের কিছু ভুল হয়নি। দেখুন, বামফ্রন্ট বলুন আর এখনকার তৃণমূল সরকার বলুন, তারা তো বলছে ভোটার কার্ড থাকলে, ভোটার লিস্টে নাম থাকলে সে নাগরিক, বলছে না? তারা বলছে সেই কারণে নাম কাটা যাবে না বলছে। কিন্তু বাস্তবত উদ্বাস্তু মানুষের ভোটার তালিকায় নাম থাকলেও তাদের কোনোদিন নাগরিক বলে স্বীকার করা হয় না। একটা কাস্ট সার্টিফিকেট করতে গেলে ভোটার কার্ড দেখালে কিন্তু কাস্ট সার্টিফিকেট হয় না, আরো অন্যান্য অনেক রকমের চাই। একটা পাসপোর্ট করতে গেলেও যেমন, তেমনি যে কোনো জায়গায় তার চাকরি পেলে তো কথাই নেই, ডিআইবি, তারা অন্যান্য কাগজ চায়। তার মানে কি? এটা বামফ্রন্ট আমলেও হতো, সেইটা কিন্তু তৃণমূলের আমলেও হচ্ছে। ফলে এরা এখন যাই বলুক, কোনোদিনই এই ভোটার কার্ড, আধার কার্ড দেখে তাদের নাগরিক হিসেবে এইসব গভর্নমেন্ট স্বীকার করেনি। ফলে মতুয়াদের ভুল হয়েছে তা না, মতুয়ারা ঠিকই করেছে যে তাদের আইনসঙ্গতভাবে নাগরিক ঘোষণা করা হোক, এইটা তারা করে গেছে। ফলে মতুয়াদের কিছু ভুল হয়নি। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন দল আসছেন, তারা আজকে তাদেরও অভিজ্ঞতায় বুঝেছে, এতদিন মতুয়ারা যেটা বলছিল সেটাই ঠিক বলেছে, যে আসলে আইনটা পরিবর্তন না করলে এইসব সমস্যার কোনো সন্তোষজনক সমাধান হতে পারে না। আপনার দীর্ঘদিনের আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে, মতুয়া সমাজের উদ্বাস্তু মানুষদের সঙ্গে কাজ করেছেন আপনি, আপনার কি মনে হয় এর সমস্যার সমাধান, প্রকৃত সমাধান কিভাবে সম্ভব? এর প্রকৃত সমাধান মতুয়ারা যে দাবিটা করেছে, শুধু মতুয়ারা দাবি করেছে তা নয়, সমস্ত উদ্বাস্তু সংগঠনের দাবি যে দেখুন, যারা এখানে বসবাস করে 30 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে যারা এসেছে, এই গভর্নমেন্ট তাদের ডিপোর্ট করেনি, তাড়িয়ে দেয়নি, বরং এইখানে তারা প্রশ্রয় দিয়েছে। একটু একটু করে সব কাগজপত্র তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে পূর্বভাগে তাদের আর কোনো শিকড় নেই। আজকে তো তাদের তাড়িয়ে দেওয়া, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয়, এটা একটা মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকেও এটা করা সম্ভব নয়। ফলে এবং আজকে এদের তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ নেবে না। বাংলাদেশ তো বলে আমাদের লোক যায়নি, এত মানুষকে জেলে ভরা সম্ভব না। তাহলে কি করা উচিত? তাহলে এদের আসলে আইনসঙ্গত করে নেওয়াটাই হচ্ছে দেশের জন্য, জাতির জন্য ভালো। ফলে এই সমস্যার সমাধান একটা উপায় হতে পারে, ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন, নতুন তৈরি করতে হবে। সেটা হলে কি হবে? সেটা হলে এই যে পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু যারা, তাদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে।
আবার দেখবেন এই যে এখানকার ভূমিপুত্র যারা বাউরি বাগদি মুসলমান, এদেরও কিন্তু এই যে পুরনো কাগজ দেখাবার ক্ষেত্রে এদের বহু লোকের সমস্যা হচ্ছে, বহু লোক পারবেও না। ফলে তারা এখানে পুরুষানুক্রমে বসবাস করার সত্ত্বেও তারাও কিন্তু আজকে তাদেরও নাম ভোটার তালিকা থেকে কেটে যাওয়ার এরকম বিপদের মুখোমুখি হয়েছে, অনেকের কেটে যাবেও। এবং আলটিমেটলি এরপরে যদি এনআরসি হয় তখন ভোটার লিস্টে নাম না থাকলে বলবে যে তোমার নাম এনআরসি তালিকায় আসবে না, ফলে বেনাগরিক ঘোষিত হওয়ার একটা মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এরকম একটা আইন হলে ভূমিপুত্রদের সমস্যাও মেটে, উদ্বাস্তুদের সমস্যাও মেটে। মতুয়ারা সেই দাবিতে আন্দোলন করছেন, ফলে এই দাবিকে এই দাবিকে সমর্থন করা দরকার। সেই আন্দোলন কি যথাযথ হচ্ছে বলে আপনার মনে হয়? মানে এমন পর্যায়ে সেই আন্দোলন পৌঁছাতে পারছে কি যে তাদের দাবি আদায় করতে সক্ষম হবে? দেখুন, আন্দোলন যেদিন শুরু করেছিলেন, আজকে আপনি দেখলেন এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা আসছেন, আজকে সিপিএম পার্টির লিডাররা এসছেন, কংগ্রেস পার্টির লিডাররা এসছেন, সিপিআই পার্টির লিডাররা এসছেন। এখন এইসব পলিটিক্যাল পার্টি এসেছে, তার মানে আপনি বুঝতে পারছেন এবার তৃণমূলের উপরও চাপ তৈরি হয়ে গেল। ফলে তৃণমূলকেও এখন না আসলে মতুয়াদের কাছে একটা ভুল বার্তা যাবে। ফলে এই চাপে হোক বা তাদের নিজেদের চেতনার জন্য হোক, হয়তো তৃণমূল কংগ্রেসের লিডাররা আসবেন। এখন এই যে সমস্ত বিরোধীরা, মানে ইন্ডিয়া জোটের সমস্ত বিরোধীরা, এরা চাইছে না বিজেপি এখানে আসুক, বা বিজেপিকে গভর্নমেন্টের কাছে নিশ্চয়ই তারা চাইবে, কিন্তু পার্টিকে তারা বোধহয় এরা চাইছে না, কাউকে চিঠিও লেখেনি। আসলে যেও কোনো লাভ নেই, কারণ তারাই তো আসলে সমস্যাগুলো সৃষ্টি করছে। ফলে এরকম ভাবে সব বিরোধীরা যদি এদের পাশে দাঁড়ায়, তা আন্দোলন গতি পাবে। ফলে শুরুটা যেমন হয়েছিল, আজকে তার থেকে অনেকখানি গতি পেয়ে গেছে। হয়তো কাল পরশু থেকে দেখা যাবে যে আরো খানিকটা গতি সৃষ্টি হয়েছে, আরো বেশি বেশি মানুষ এই বিষয়টাতে উৎসাহিত হচ্ছেন, এবং আপনারা যারা মিডিয়ার লোক, আপনারাও এটা প্রচার করছেন। ফলে এই আন্দোলন এখনো অব্দি মানে একটা রাইট ডাইরেকশনে চলছে। কোনো পার্টি এটাকে এখনো কুক্ষিগত করে নিয়েছে এরকম ব্যাপারটা নয়। এটা একটা মতুয়াদের আন্দোলন হিসেবে, সবার আন্দোলন হিসেবে এখনো এই আন্দোলন চলছে। আপনারা কি ভরসা করতে পারছেন যে তৃণমূল কংগ্রেস আপনাদের এখানে চাপে পড়ে হোক বা চেতনা জাগার ফলে হোক যদি আসে, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কাগজ ছুড়েছিলেন লোকসভায় দাঁড়িয়ে, তিনি সংশোধনী চেয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারী আটকানোর কথা বলেছিলেন। কংগ্রেস দীর্ঘ সময় দেশের ক্ষমতায় ছিল, 2004 সালে যে কালা কানুন এসেছিল আপনারা প্রতিবাদ করেছিলেন, তারপরে 10 বছর কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তারা এর কোনো সমস্যার সমাধান করেনি। বিজেপি এসে তারপরে আমরা দেখলাম নতুন সংশোধনী আইন আনলো সিএর ক্ষেত্রে। সিপিএম যখন ক্ষমতায় ছিল এই রাজ্যে, তারাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি, অর্থাৎ আপনাদের নাগরিকত্ব দেয়নি। তা আপনারা কি এই যে সিপিএম নেতারা আসছেন, তৃণমূল আসবে, কংগ্রেস আসবে, বিজেপির নেতারাও হয়তো পরবর্তীতে আসার চেষ্টা করবে, তাদের কি ভরসা করতে পারছেন আপনাদের সমস্যার সমাধান হবে কি রাজনৈতিক দলের নেতারা আসলে? শুনুন, এই কালা কানুনটা তৈরি হয়েছিল 2003 সালে এবং কার্যকরী হয়েছে আসলে 2004 সালের 3রা ডিসেম্বর, মানে 2004 যখন পার হয়ে গেছে। এবং তার পরপরই আসে কংগ্রেস এসে পড়ায় এই আইনটার যে আসলে কি খারাপ প্রভাব, কি কি ক্ষতি হবে, কি কি সর্বনাশ হবে, কারা কত মানুষ এর দ্বারা অসুবিধায় পড়বেন, এরকম কোনো বাস্তব জ্ঞান কংগ্রেসেরও ছিল না। মানে তখন অব্দি তো মানুষের সমস্যা হয়নি। ফলে কংগ্রেস এইটাকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি। আসলে সমস্যা না হলে তো সমাধানের কথা কেউ ভাবে না। এই যে এত সংশোধন হয়েছে সংবিধানে, এক একটা কাজ করতে গিয়ে যখন সমস্যায় পড়ে তখনই সংশোধনীগুলো আসে। ফলে যেহেতু আইন করার পরেই বিজেপি চলে যায়, বিজেপি আর এইভাবে আর আইনটাকে কার্যকরী করতে পারেনি, মানুষকে বিপদে ফেলতে পারেনি, যে কারণে মানুষও এটা নিয়ে খুব বেশি ভাবেনি, যদিও মতুয়ারা আন্দোলনটা করছিলেন। তো আর তারপরেও কথা হলো, শুনুন, আমরা ব্যক্তিগত জীবনেও পারিবারিক জীবনেও আমাদেরও তো ভুল হয়, সমস্যাই আমাদের সমাধানের পথ দেখায়। আমাদের ব্যক্তিগত জীবনেও যখন এক একটা সমস্যা আসে, আমরা সেটাকে সমাধানের পথ খুঁজে বেড়াই, পরিবারের ক্ষেত্রেও তাই হয়। ফলে একটা সমস্যা হয়েছে, এখন নিশ্চিতভাবে আপনারা কথা শুনলেন, এখানে কংগ্রেসের নেতারা এসেছিলেন, তারাও শিখেছে, তারাও বুঝতে পারছে এটা একটা সমস্যা। আর প্রয়োজন না হলে এটা ভোটের রাজনীতি। আজকে তাদেরও তো একটা প্রয়োজন যে বিরোধী আসনে তারা আছে, যে এইটা যদি তারা একটা সমাধান করতে পারে, তারা একটা ভালো জনসমর্থন তারা পাবেন, এই তাগিদও তাদের আছে। আবার তার মধ্যে এই মানবিক তাগিদও আছে যে না, এই মানুষগুলো, কারণ কংগ্রেস তো দেশভাগের সময় ছিল, তারপর থেকে যেটুকু যা উদ্বাস্তুদের হয়েছে, সে আন্দামানে বলুন, দণ্ডকারণ্যে বলুন, আর নৈনিতালে বলুন, যেটুকু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং তাদের পক্ষে যেটুকু কাজ হয়েছে, কাজটা সন্তোষজনক হয়নি, বুঝলেন তো, সন্তোষজনক হয়নি, আরো ভালো কিছু হওয়া উচিত ছিল। কিন্তু তা সত্ত্বেও যতটুকু হয়েছে সেটুকু তো কংগ্রেসই করেছে। ফলে কংগ্রেসের একটা দায়বদ্ধতা আছে। ফলে আজকের এই পরিস্থিতিতে আরো একটা জিনিস একটু বলার, কংগ্রেসের নেতৃত্বের একটা কিন্তু বড় পরিবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা,
কংগ্রেসের ইস্তেহার যদি দেখেন, ন্যায়পত্র, তাহলে দেখবেন কংগ্রেস আর আগের কংগ্রেসের জায়গায় নেই। কংগ্রেসও শিখেছে, কংগ্রেসও বুঝতে পারছে যে মানুষের কাছে পৌঁছাতে গেলে মানুষের পিপলস ইস্যুগুলো নিয়ে লড়াই করতে হবে। বিশেষ করে নিম্নবর্ণ এবং মাইনরিটিসদের বিষয়গুলো কংগ্রেস খুব শক্তভাবে দেখবেন তাদের ইস্তেহারে ধরার চেষ্টা করেছেন। ফলে আমরা আশা করছি যে এই যে ইন্ডিয়া জোট, তারা এই সমস্যাটা সঠিক স্পিরিটে তারা এটাকে নেবেন এবং বিরোধী হিসেবে যতটা লড়াই করা যায় করবেন, এবং পাওয়ারে গেলে তারা এটাকে পরিবর্তন করবেন। বর্তমানে মতুয়াবাড়িতে যে অনশন কর্মসূচি চলছে, এর আগে যখন অনশন ছিল আপনি সেই অনশনে ছিলেন, বর্তমানে অনশন চলছে শান্তনু ঠাকুর, এই ঠাকুরবাড়ির ছেলে, সাংসদ, মন্ত্রী, তিনি বলছেন যে অনশন কারা করছে না, রোহিঙ্গারা করছে, বাংলাদেশি মুসলিমরা করছে, ভুতুরা ভোটার তারা করছে, গোসাই পাগল বলে আসলে কেউ নেই ওখানে। দেখুন, এই শান্তনুর এই যে উক্তি, এই উক্তির কি আর জবাব দেওয়ার প্রয়োজন আছে? কালকে বোধহয় সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে ওখানে একজন গোসাই রঞ্জিত বাইন, সে এটার বিরুদ্ধে কিছু এভিডেন্স খাড়া করেছে। ও আসলে ছিল শান্তনু ঠাকুরের সাথে, মানে শান্তনু ঠাকুরের ইলেকশনে একটা বড় দায়িত্ব পালন করেছিল। তার বহু ছবি কালকে সাংবাদিকদের দেখিয়েছে। তো যতদিন নিজের সাথে রইল ততদিন তিনি মতুয়া গোসাই, এখন সাথে নেই বলে রোহিঙ্গা বলছে, এর তো কোনো অর্থ নেই। কারণ আপনারা দেখেছেন, নিজের চোখে দেখেছেন, যারা এখানে অংশগ্রহণ করেছে অধিকাংশই শুধু মতুয়া না, মতুয়া গোসাই, মানে যাদের এক একজনের অনেক শিষ্য আছে। ফলে এইগুলো উনি বলছেন, এগুলো মানে বিজেপির লোকজন যেমন বলে, মানে ওরা তো আসলে শুভেন্দুর শিষ্য। শুভেন্দু যে কথা বলেন 1 কোটি 1.5 কোটি এখানে রোহিঙ্গা আছে, অথচ গোটা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে 17 লাখ মতো, তার মধ্যে প্রায় 14.5-15 লাখ বাংলাদেশে আছে, আর ওই দেশেই থেকে গেছে এখন 1 লক্ষ মতো। 1050 রোহিঙ্গা যারা উত্তর দিক দিয়ে ভারতের বর্ডার দিয়ে যারা ওই গণহত্যার সময় ভারতে ঢুকে পড়েছে, তারা জম্মু তে তাদের জাতিসংঘ তাদের উদ্বাস্তু কার্ড দিয়েছে, আইডেন্টিটি কার্ড দিয়েছে। দিল্লিতে কিছু যমুনার ধার দিয়ে কয়েকটা ক্যাম্প আছে, আর গুজরাট আর রাজস্থানের বর্ডারে কিছু লোক আছেন। তো ন্যাশনালি তারা হচ্ছে ওই জাতিসংঘের মানে রেকর্ডেড উদ্বাস্তু। ফলে তারা সেইভাবে আছে। দেখুন, হতে পারে 2-1টা পরিবার এদিক ওদিক বেরিয়ে গেছে, কারণ ক্যাম্পের জীবন তো খুব কঠিন জীবন। আমরা 71 সালে এরকম ক্যাম্পে ছিলাম, বিশেষ করে মেয়েদের যে সমস্যাগুলো হয়। ফলে 2-1টা পরিবার হতে পারে মনে করছে তার থেকে বেরিয়ে গিয়ে জন্মজুরি করে খাবো। তো এইরকম দেখবেন আপনি, এই এসআইআর তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। বিহারে কজন পেয়েছে? বিহারে বোধহয় 3 জন পেয়েছে, যে হিসেব দিয়েছে 3 জন বোধহয় রোহিঙ্গা পেয়েছে। আর আমাদের এখানে 3 জন পাই কিনা দেখুন ওয়েস্ট বেঙ্গলে। ফলে এইসব কথা তো কোনো অর্থ নেই। ফলে ও যেটা বলছে, এইটা আসলে ওর অবস্থা এমনিতে খুব খারাপ। মানে আপনি বুঝতে পারছেন, মতুয়ারা এইটাকে একদম মেনে নিতে পারছেন না। ফলে নিজের যে জনসমর্থন, মতুয়াদের মধ্যে যে প্রভাব, আর মতুয়াদের মধ্যে অনেক নিরক্ষর মানুষ আছেন, বোঝেন না, ওই তাদের মানে বলতে পারেন ধোকা দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। এইসব কথার কোনো অর্থ নেই। যারা অনুসরণ করছেন প্রত্যেকেই মতুয়া, এবং তারা খুব সুন্দরভাবে, সঠিকভাবে, শৃঙ্খলার সাথে এখন অব্দি এই অনশন আন্দোলন পরিচালনা করছেন। শুভেন্দু অধিকারীর কথা আপনি বললেন, তিনি তো বলছেন কোনো ভারতীয় মুসলিম হোক বা বাংলাদেশ থেকে আসা হিন্দু হোক, মতুয়া সমাজ হোক বা অন্য যে কোনো সমাজের হিন্দুরাই যদি বাংলাদেশ থেকে আসেন তাদের কোনো সমস্যা নেই। তারপরেও আপনারা আশ্বস্ত হতে পারছেন না? না, এখন মুশকিল হলো, শুনুন, এই জায়গাতে বাংলাদেশি মুসলিম বেশি নেই, কিছু আসে মানে একেবারে গরিব মানুষ বাঁচার জন্য আসে। এইটা শুধু ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নয়, পৃথিবী জুড়ে এরকম মানুষ কিছু এদিক ওদিক যাতায়াত করেন। আমি আপনাকে বলছি, বা যারা এই কথা বলেন তাদের চ্যালেঞ্জ করে বলছি, তারা যদি গোটা ভারতে, বাংলায় শুধু না গোটা ভারতে এইরকম একটা পরিবার, একটা মুসলমান পরিবার দেখাতে পারে যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের কথা আমি ছেড়েই দিলাম, শিক্ষিত পরিবার, শিক্ষিত মুসলমান পরিবার বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাহলে আমি এই যা করিয়ে সব ছেড়ে দেবো। একটা পরিবার পাবেন না, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত পরিবার, একটা মুসলমান পরিবার আসেনি। আমাদের এখানে যারা আসে, ওই দেখবেন কিছু কাগজ পড়ায়, ইডি ভাটাতে কিছু কাজ করে, তারা এই দেশের নাগরিকত্ব চায় না। তারা এখানে কাজকর্ম করে যদি 10,000 টাকা যদি জমাতে পারে, তারা যশোর খুলনাতে 2 কাঠা জমি কেনে। মানে এখানে থাকার মানসিকতা তাদের নেই। হয়তো এরকম করতে করতে কেউ একটা পানের দোকান করলো, ভালো চলে, গরিব মানুষ ভাবছে ওখানে গিয়ে কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে, সেরকম 2-4 জন হয়তো ভাবে যে থেকে যাই, এখানে তো একটা পার্মানেন্ট একটা ইনকামের ব্যবস্থা হয়েছে। এইগুলো কোনো হিসেবে আসে না। আপনি দেখবেন এসআইআর হবে, আসলে বাংলাদেশি মুসলমান
একটু চাপ পড়েছে, তারা মনে করছে আমার ঝামেলার মধ্যে থাকার দরকার কি, তারা ফিরে যাচ্ছেন, কারণ তারা নাগরিকত্ব চায় না, ভারতে থাকতে চায় না। তো এখন এটা হওয়ার পরেও দেখবেন কিছু মুসলমানের নাম বাদ যাবে। বাদ যাওয়ার কারণ হলো, দেখবেন বহু বেশি করে মানে মহিলারা বিয়ে হয়েছিল বাইরে কোথাও, তালাক হয়ে গেছে, এখন বাপের বাড়ি চলে এসছে, হয়তো ওই জেলায় সেই জেলায় দূরে, তাদের পক্ষে ওই ভোটার তালিকা জোগাড় করা সম্ভব হবে না, অনেক কাগজপত্রের সমস্যাতে কিছু মানুষ বাদ যাবে, কিন্তু আসলে তারাও কিন্তু এই দেশেরই মূল নাগরিক। ফলে ওই বিদেশি বাছাই করার যেটা কথা বলছে, সেটা একটা নগণ্য সংখ্যায় ধরা পড়বে, সেটা হিসেবে আসে না।